দীপঙ্কর দা, আমার আজকে হঠাৎ করে মনে পড়ছে একটা কথা, আপনারা হয়তো মনে থাকবে, তখন এসআইআর চলছে, বিরাট বিরোধিতা প্রাক্তন সরকার সেই সময় করছে, প্রাক্তন সরকারের মুখ্যমন্ত্রী সেই সময় করছেন, রাস্তায় নেমে পড়ছেন ইত্যাদি ইত্যাদি। একটা কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী যে গর্তে কার্বলিক অ্যাসিড পড়লে সাপেরা বেরোবেই। তো আমরা দেখেছিলাম আজকে যখন এই কাঁটাতার ইত্যাদি ইস্যুস নিয়ে কথা হচ্ছে, তখন আমরা তো এটাও দেখেছি এসআইআর পর্বে পিলপিল করে নিউ টাউন রাজারহাট ফাঁকা হয়ে গেছে। মানে আমরা আগের দিন গিয়ে যাদের দেখতে পেয়েছি, পরের দিন গিয়ে আর তাদের দেখতে পাইনি। তারা কোথায় গেল? আজকে কি নতুন সরকার তাদের খোঁজ করবে? বিষয়টা হচ্ছে গিয়ে, আমরা সংকল্পপত্র যখন ঘোষণা করেছিলাম তখন যারা সরকারে ছিলেন এবং তাদের জোটে যারা ছিলেন এবং কেন্দ্রীয় সরকারে আমাদের বিরোধী যারা ছিলেন, তারা তখন বলেছিলেন যে এই সরকার হবে না, এরা ক্ষমতায় আসতে পারবে না, এরা 30-এর উপরে যাবে না, 50-এর উপরে যাবে না, 3 অঙ্কে যাবে না, অনেক কিছু বলেছিলেন। কিন্তু বাংলার জনগণ প্রমাণ করে দেখিয়েছেন যে শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার হয়েছে। আর শ্যামাপ্রসাদের মাটিতেই শ্যামাপ্রসাদের সরকার হওয়ার আমরা সংকল্প যে কথা বলেছিলাম আজকে মন্ত্রিসভার প্রথম বৈঠকে সেটাকেই প্রমাণ করে আমরা দেখিয়েছি। প্রথমত আমরা বলেছিলাম যে আমরা ক্ষমতায় আসলে 45 দিনের মধ্যে জমি দেব। আমাদের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি বলে দিয়েছেন শুভেন্দু অধিকারী যে বিএসএফকে জমি দেওয়ার জন্য যে যে প্রক্রিয়া দরকার, ল্যান্ড ডিপার্টমেন্ট তারা মাপুক, মেপে জমি দিলাম 45 দিনের মধ্যেই দিতে হবে। এটাই হচ্ছে কি কারণ, জমিটা শুধু জমি হিসেবে দেখলে হবে না, কারণ যে সুরক্ষিত জায়গা, সেই অসুরক্ষিত জায়গা দিয়ে উগ্রপন্থীরা, বহিরাগতরা, রোহিঙ্গারা বলুন আর যেভাবে বলুন তারা আসছে এবং ভারতের নিরাপত্তাকে বিঘ্নিত করতে পারে বা করছে। সেই জন্য সেটা অবশ্যই দরকার। এটার জন্য রাজনীতি করার কোনো দরকার নেই, রাজ্য সরকারের বিরোধিতা করার দরকার। কিন্তু মাননীয়ার বিরোধিতা করে গেছেন একটাই কারণ, তার ভোট ব্যাংক। এবং এসআইআর এর মাধ্যমে সেই ভোট ব্যাংক যখন লাথি খেয়ে ওপারে পালিয়েছে, তখন দ্বিতীয় পয়েন্ট, একটা নির্বাচিত সরকারের মুখ্যমন্ত্রী বলছেন যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয়। এটা ওপেন এইভাবে বলা যায়? বলছে একজন মুখ্যমন্ত্রী চেয়ারে বসে। উনি ওপেন অনেক কিছু দাঁড়িয়ে বলেছেন। উনি দাঁড়িয়ে রেড রোডে বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন, বিধানসভায় দাঁড়িয়ে যেমন বলেছেন, রেড রোডে বলেছেন হিন্দু ধর্ম গণনা ধর্ম। এদের 1 মিনিট 1 সেকেন্ড সময় দিলে এরা যা করে দেবে না, দেখে নিব কেমন লাগে। 1 সেকেন্ড সময় নাকি দিতে হবে, সরকার 1 সেকেন্ডের জন্য সরে যাবে আর ওই বাহিনী আমাদের উপর আক্রমণ করবে। এটাও বাংলার মুখ্যমন্ত্রী চেয়ার থেকে মাননীয় বলেছিলেন। আমরা সেটা যাচ্ছি না। আমাদের দ্বিতীয় সংকল্পপত্রে বলেছিলাম কি আয়ুষ্মান ভারত চালু হবে। আয়ুষ্মান ভারতের প্রক্রিয়া শুরু হয়ে গেছে, চালু হয়ে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সেটা চালু হবে। তৃতীয়ত কি বলেছিলাম, আমরা বলেছিলাম বয়সে ছাড় দেওয়া হবে। আজকে চাকরি এই বাংলার মানুষের, যুব সমাজের মেরুদণ্ডকে ধ্বংস করে দিয়েছে। 2021 সালে যদি এইভাবে নির্বাচন হতো, তাহলে 2021 সালে বিজেপির মুখ্যমন্ত্রী হতো এই রাজ্যে, এই 5 বছর বাংলার যুব সমাজের ধ্বংস হতো না। আমি এই পয়েন্টগুলোতে আসছি দীপঙ্কর দা। তার আগে আরো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই যে শুভেন্দু অধিকারী যে প্রতিক্রিয়াটা আমি দেখাচ্ছিলাম, ওখানে উনি বলছেন যে জনবিন্যাস বদলে, আমি বলছি ডেমোক্রেসি বদলে যাওয়া। দেখুন এইখানে একটা খুব ইম্পর্টেন্ট, আমি আসবো দীপঙ্কর দা। শুভেন্দু অধিকারী আরেকটা প্রতিক্রিয়া এখানে না চালানি নয়। আপনাদের মনে থাকবে 2025 সালের 16ই জুন জনগণনার জন্য কেন্দ্র থেকে সার্কুলার পাঠানো হলো, এবং সেই সার্কুলার পাঠানোর পরে এই রাজ্যের সরকার কি করলো? অশ্বডিম্ব। আমরা তো জানি না কি হলো। আমরা তো এটাই দেখতে পেলাম না যে যখন জনগণনার জন্য সার্কুলার পাঠানো হলো, আদৌ সেই জনগণনা আজকের ডেটে দাঁড়িয়ে, যখন নতুন সরকার শপথ নিয়েছে এবং নতুন মন্ত্রিসভা প্রথম বৈঠক করছে, এই আজকের ডেটে দাঁড়িয়েও প্রাক্তন সরকারের কাছে যদি জিজ্ঞাসা করি যে আপনারা কি করলেন মশাই, কোনো উত্তর নেই। তো শুভেন্দু অধিকারী খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা ধরার চেষ্টা করছেন যে পশ্চিমবঙ্গের সরকার এই তথ্য ফেলে দিয়েছিল। ভাবুন, পশ্চিমবঙ্গের সরকার এই তথ্য ফেলে দিয়েছিল, জনগণনাকে আটকে রেখেছিল। তারা কি স্বার্থ খুব স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি বিশদ আলোচনায় আসবো, কিন্তু তার আগে শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন এটা নিয়ে দেখাই আপনাদের, দেখুন। আমি জনস্বার্থে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেব যে কিভাবে পশ্চিমবঙ্গের যে সরকারকে মানুষ রিজেক্ট করেছে, ক্ষতি করে দিয়ে গেছে। 16ই জুন 2025 ভারত সরকারের পক্ষ থেকে জনগণনার জন্য অফিস অব রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়া, মিনিস্ট্রি অব হোম অ্যাফেয়ার্স তারা পাঠিয়েছিলেন। আজকে প্রায় 1 বছর হতে যায়, 11 মাস অতিক্রান্ত। পশ্চিমবঙ্গ সরকার এই ফাইল ফেলে রেখেছিল। যে তথ্য আমাদের এই হাতে আছে, যে লিখিত তথ্য আছে, তাতে এরা শুধুমাত্র পশ্চিমবাংলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি, দেশের সঙ্গে, দেশের সংবিধানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এবং এদের মূল লক্ষ্যই ছিল
এই জনগণনা আটকে দিয়ে মহিলা সংরক্ষণ যাতে ভারত সরকার করতে না পারে, মহিলারা যাতে বিধায়ক সাংসদ না হতে পারে, সেজন্যই এসব করে গেছে। আজকে আমরা এখনই জনগণনা সংক্রান্ত 16 জুন 2025 মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, অফিস অফ রেজিস্ট্রার জেনারেল ইন্ডিয়া তাদের পাঠানো সার্কুলারকে আমরা এখনই কার্যকর করলাম। এই মুহূর্ত থেকে জনগণনার কাজ, তার প্রক্রিয়া পশ্চিমবঙ্গ সরকার আজ থেকে এই মুহূর্ত থেকে করলো। এটি প্রশাসনিক নির্দেশে হলো। আর অমিত শাহ এই যেদিনকে শপথ গ্রহণ অনুষ্ঠান তার আগের দিন যখন পরিষদীয় দলনেতা নির্বাচন হচ্ছে, সেদিনকে দাঁড়িয়েও অমিত শাহ বলে যাচ্ছেন যে একজনও যদি অনুপ্রবেশকারী থাকে তাহলে তাদেরকে বার করা হবে, কারণ আবার বলছি এটা দেশের সুরক্ষার প্রশ্ন। কি বলেছিলেন অমিত শাহ একবার মনে করাই আপনাদের, দেখুন। भारतीय जनता पार्टी का वादा है बंगाल की जनता को कि न केवल बंगाल, पूरे देश भर से हम एक एक घुसपैठियों को चुन चुन कर निकालेंगे और देश को घुसपैठिया मुक्त करेंगे। तो मैं आज इस मंच से कहना चाहता हूं, जो लोग कहते हैं ये ध्रुवीकरण का मुद्दा है, ध्रुवीकरण का मुद्दा नहीं है ना जी, ये देश की सुरक्षा का मुद्दा है। आपका देखने का चश्मा पीला है, इसलिए आपको सब कुछ पीला दिखता है। ये देश की सुरक्षा का, আর এই দেশের সুরক্ষার সঙ্গেই কম্প্রোমাইজ করে গিয়েছে প্রাক্তন সরকার। মারাত্মক অভিযোগ তাদের বিরুদ্ধে উঠেছে।